নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার বাজারে একটা নতুন করে ভাঁওতাবাজি শুরু হয়েছে। সপ্তম বেতন কমিশনে 3 গুণ মাইনে বাড়বে সরকারি কর্মচারীদের। আচ্ছা বলুন তো, একটা সরকার যেখানে 14 বছর চাকরি করা সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বাড়ান, একটা সরকার যেখানে 20-22 বছর চাকরি করা প্যারা টিচারদের মাইনে বাড়ান 1000 টাকা, যে সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আশাকর্মী যারা মূলত স্বাস্থ্য সেক্টরের স্ট্রাকচারটাকে ধরে রেখেছেন তাদের 1000 টাকা মাইনে বাড়ান। একটা সরকার যখন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুপ্রিম কোর্টে দেওয়ার রায়ের পর 7বার 8বারের মধ্যে 7বার মামলা হারার পর সুপ্রিম কোর্টের ধ্যাতানি খাওয়ার পরও যখন সরকারি কর্মচারীদের হকের বকেয়া ডিএটা দিতে চায় না বা পারে না, সেই সরকার সপ্তম বেতন কমিশনে 3 গুণ বাড়াবে এমন একটা প্রচার বাজেটের পর ছড়িয়ে দিল। এবং সেই ছড়িয়ে দেওয়াটা ঢোল বাজানো তথাকথিত তৃণমূল কংগ্রেসের পেড যে মিডিয়াগুলো আছে, জি24 ঘন্টা বা অন্যান্য কিছু মিডিয়া, তারা সেটাকে সম্প্রচার করলো। আমি আজকের এই প্রতিবেদন কেন করলাম বলুন তো? ডিজিটাল মাধ্যমে দেখলাম জি24 ঘন্টা অনলাইনে বলছেন বিশাল খবর, সাংঘাতিক খবর, সপ্তম বেতন কমিশনে 3 গুণ সরকারি কর্মচারীদের মাইনে বাড়বে। দায়িত্ব নিয়ে বলছি, গ্যারেন্টেড বলছি, এই সরকার কোনো দিন সেটা করবে না। যদি করতো তাহলে ডিএটা মারতো না। যদি করতো তাহলে ডিএর পেছনে কয়েকশো কোটি টাকা বা অন্যান্য মামলার পেছনে কয়েকশো কোটি টাকা এই রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে খরচা করতো না। প্র্যাকটিক্যালি সংখ্যাটা হতো 1000 কোটির ওপরে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের রায়বাগ ভাস্কর ঘোষকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ন্যারেটিভটা নতুন করে বাজারে ছাড়া হচ্ছে 2026-এর নির্বাচনের আগে, যে মানুষকে বিভ্রান্ত করো, যারা সরকারি কর্মচারী, যাদের দিয়ে চুরি ডাকাতি যে সেগমেন্টটাকে দিয়ে করানো হয় তাদের উজ্জীবিত রাখার জন্য একটা বাজারে ন্যারেটিভ বিল্ড আপ করো, একটা বাজারে একটা ন্যারেটিভ ছাড়ো, এবং সেই ন্যারেটিভটা ছেড়ে মানুষকে আবার পাজল করে দাও। যেসব সরকারি কর্মচারী ক্ষুব্ধ, প্রচণ্ড যন্ত্রণার মধ্যে রয়েছেন, মুখ বুজে রয়েছেন, সাইলেন্টলি রয়েছেন, সেই মানুষগুলোর মনে একটা আশার সঞ্চার করো, এবং সেই আশার সঞ্চার করে তার বিনিময়ে 2026-এর ভোটটাকে ম্যানেজ করে নাও। একদম পরিকল্পিত অঙ্ক। সেই পরিকল্পিত অঙ্কটা আমার খালি মনে হচ্ছিল। আমি বেশ কিছুদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন যন্ত্রণার কথা নিয়ে প্রচুর কথা শুনি এবং তাদের ভেতরে ঢোকার চেষ্টা করি, তাদের বোঝার চেষ্টা করি তারা কি অসহায় অবস্থায় দিনযাপন করছে। আজকে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, বিশ্বাস করুন, একজন প্যারা টিচার ভদ্রমহিলা কোনো একটি নির্দিষ্ট জেলা থেকে হাউ করে কাঁদছেন আর টেলিফোন করছে যে বাচ্চাটাকে কীভাবে মানুষ করব জানি না, মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আমি 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 জানি না শর্মাবাবু, আমি কীভাবে জীবনযাপন করছি আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকম যন্ত্রণা প্রচুর। 2জন সিভিক ভলেন্টিয়ার মারা গেল, ভাবতে পারেন, একজন উত্তর 24 পরগনা, একজন উত্তরবঙ্গে। মহিলার কোনো লাজ লজ্জা দেখেছেন? এখনও আজকেও যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি নিয়ে মানেকা গুরুস্বামীকে দাঁড় করিয়েছেন, শ্যাম দিওয়ানকে দাঁড় করিয়েছেন, অভিষেক মনু সিংভিকে দাঁড় করিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন, একাধিক আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন। গতকাল শুধু, আবার বলছি, গতকাল শুধু 2-3 কোটি টাকা শুধু সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে খরচা করলে এই প্রতারক সরকার। আজকে যখন প্রতিবেদন পেশ করছি তখন আইপ্যাক কাণ্ডের শুনানি আছে, সেখানেও কয়েক কোটি টাকা ঢালবে। তবু মানুষের অধিকার দেবো না, মানুষকে চাকরি দেবো না, মানুষকে ব্যবসা দেবো না, মানুষের হকের ডিএটা দেবো না। আবার ওই ঢোল বাজানো মিডিয়া ন্যারেটিভ তৈরি করা, কত বড় প্রতারক চিন্তা করুন। মানে কত বড় প্রতারক না হলে এই কারবারটা করতে পারে। জি24 ঘন্টা লিখেছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন, বিশ্ব স্তম্ভিত, সারা পৃথিবী নাকি স্তম্ভিত হয়ে গেছে। মানে তেল মারতে মারতে এরা এমন একটা জায়গায় চলে গেছে, নির্লজ্জের মতো কোন স্তরে পৌঁছয়, যেখানে গিয়ে বলছে সপ্তম বেতন কমিশনে 3 গুণ মাইনে বেড়ে যাবে। লজ্জা করে না? নির্লজ্জ শয়তানের দল। ওই প্রতারক মহিলাকে শুধু বলছি না, এই শ্রেণীর এই ক্লাসের মিডিয়াটাকে বলছি, যারা এইভাবে মানুষকে, কত অসহায় অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন, জীবনের শেষ কটা দিন এই পৃথিবীতে কাটাচ্ছেন, চিরতরে চলে যাবেন, হয়তো আগুন তাদের জীবনের প্রদীপটাও নিভে যাবে। কত মানুষ জীবন নিভে গেছে গত 10 বছর ধরে ডিএ মামলা করতে করতে। তার ফেজে কত অসংখ্য মানুষ মারা গেছেন, কত অসংখ্য মানুষের স্ত্রীরা মেসেজ করে বলেন আমার স্বামীর পেনশনটা আমি পেতাম। আবার কেউ বলেন যে আমার বাবা মারা গেছেন, মাও মারা গেছেন, এই ডিএ মামলা যখন চলছে তার ফেজে, তাহলে তার বকেয়ার ডিএর পেনশনের রিলিফটা কি শেষ পর্যন্ত আমরা সন্তান হিসেবে পাবো? পরিবারে তাদের উপর অনেকে ডিপেন্ডেন্ট ছিল। এই যন্ত্রণার কথাগুলো আমি যখন ভাবি, আমি তখন ভাবি এই প্রতারক, এই দেউলিয়া শয়তান, নবান্নের কাছে বিজ্ঞাপন পাওয়া
সরকারি মানে বিভিন্নভাবে ওই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের কাছ থেকে বিভিন্ন শিক্ষকতার পোস্ট আদায় করা সাংবাদিক কুল। নির্লজ্জ বেহায়ার দল, এখনো লিখছিস তোরা, তুই তোকারই করতে ইচ্ছে করে। সপ্তম বেতন কমিশনে 3 গুণ বাড়বে, দেখছেন আপনারা সেই স্ক্রিনশটটা। আমি এই বিষয়টা নিয়ে ভাস্করবাবুর কাছে খুলে জিজ্ঞেস করছি, ভাস্করবাবু আদৌ কি এর কোনো সত্যতা আছে? এই যে বাজারে এটা যেটা আবার ছড়ানো হচ্ছে মিডিয়াকে দিয়ে বাজেটের দিন থেকে। ভাস্করবাবুর সঙ্গে যখন ফোনে কথা বললাম, গত পরশুদিন সবে কলকাতার রাজপথ থেকে দীর্ঘ মিছিল করে শেষ পর্যন্ত পৌঁছেছেন গত কাল, এবং পৌঁছানোর পর তারপরেই শুনলাম যিনি তিনি একটা দুর্ঘটনার মধ্যে পড়েছেন, তিনি এবং তার স্ত্রী। আমি ফোন করে কিছুটা হতবাক হয়ে গেছি, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষগুলো লড়াইয়ের সম্মুখভাগে রয়েছেন তার মধ্যে এই মানুষটি একজন, ভাস্কর ঘোষ। নিরন্তর তাকে বিব্রত করি, বিরক্ত করি। তারই মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ খুললেন ভাস্কর ঘোষ। বললেন পুরোটাই ভাঁওতাবাজি শর্মাবাবু, পুরোটাই ভাঁওতাবাজি, এই সরকার কিছু করবে না। এই সরকার যেমন, মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কথা আমি বারবার বিশ্বাস করি বলে বলি, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর কোনোভাবে নির্বাচন জিতলে কোনো সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা হকের বকেয়া দিয়ে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে পাবেন না, পাবেন না, পাবেন না। এটা আমি বারবার বিশ্বাস করি বলে বলছি, এবং মিলিয়ে নেবেন আপনারা। কোনো না কোনো দুর্জনে তো ছলের অভাব হবে না, এই প্রতারক মহিলার কোনো ছলের অভাব হয় না, এত শয়তান এই মহিলা। যাই হোক, সরাসরি ভাস্কর ঘোষের সঙ্গে আমি কী কথা বলেছি এবং কী বললেন তিনি আমার প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি, একটা খবর পেলাম, খবরটা অবশ্য একান্তই আপনার ব্যক্তিগত, কিন্তু মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। আপনি একটা দুর্ঘটনার মধ্যে পড়েছেন, এখন কেমন আছেন? হ্যাঁ, এখন এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম। সেহেতু পথ চলতে গেলে এরকম হয়, রোজ দিনকার ওসব সঙ্গ আর কি। আসলে ঠিক আছে। সুস্থ থাকুন, কারণ এই মুহূর্তে লড়াইটা জারি রাখতে হবে। আমি আপনার কাছে আজকে এই সন্ধ্যেবেলা, আপনি এখন দুর্গাপুরে রয়েছেন, গত দুদিন আগে একটা কলকাতায় ঐতিহাসিক মিছিল প্রতিবাদ করলেন। আমার শুধু আপনার কাছে একটা প্রশ্ন, একটা বাজারে একটা বাতাসে একটা রটিয়ে দেওয়া হয়েছে বাজেটের পর, যে সপ্তম বেতন কমিশনের পর 2 গুণ 3 গুণ মাইনে বাড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। মানে আদৌ সারবত্তা আছে যেখানে 1000 টাকা করে মাইনে বাড়িয়েছে? মানে মাইনে বলতে ভাতা বাড়িয়েছে, আইসিডিএস বলুন, অঙ্গনবাড়ি বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, প্যারা টিচার বলুন, সবাইকে ভিক্ষে দিয়েছে। আর সেইখানে এই কথাটার মধ্যে কি আদৌ সারবত্তা আছে? এই 2 গুণ 3 গুণ, একটা সরকার তো দেউলিয়া হয়ে গেছে, 7,71,000 কোটি টাকা দেনা। এবং আপনারা কান মুলে প্র্যাকটিক্যালি আপনার ডিএ আদায় করবেন, যা বুঝতে পারছি, মানে বকেয়া ডিএ। কি বলবেন আপনি? দেখুন, মানে কোনো পে কমিশনে 3 গুণ বেতন বেড়েছে বলে মানে আমার কাছে অন্তত সেরকম কোনো তথ্য নেই। যতগুলো পে কমিশন হয়েছে তার ভিত্তিতে কথা বলছি আর কি। সুতরাং এই 3 গুণ বেতন বাড়ার কথাটা কোথা থেকে এলো, সেটা যে সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে, এটা তাদের ছাড়া অন্য কারোর পক্ষে বলাটা অসম্ভব। এটা গেল 1 নম্বর বিষয়। বাজেটে এবারে সপ্তম পে কমিশন মানে গঠন করার ঘোষণা করা হয়েছে। আমরা এটাও জানি যে এর আগের যে পে কমিশন হয়েছিল, সেই পে কমিশনকে মানে চালু হয়ে যাওয়ার, কেন্দ্রে চালু হয়ে যাওয়া, অন্যান্য রাজ্যে চালু হয়ে যাওয়ার পরে প্রায় জোর করেই 2 বছর পরে, অর্থাৎ মানে চালু হয়ে যাওয়ার 4 বছর পরে উইদাউট কোনো এরিয়ার সেটাকে লাগু করা হয়েছিল, এবং সেখানে কোনো ডিএর প্রভিশন রাখা হয়নি। যেখানে এই কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট বলল যে ডিএটা হচ্ছে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। তা এরকম একটা জায়গাতে এই সরকার যে কর্মচারীদেরকে মানে নিজের বাড়ির পোষা কুকুর বা বিড়াল বলে মনে করে, তিনি তাদের হিতৈষে পে কমিশন করবেন, এবং সেই পে কমিশনে অভিরূপ সরকারদের মতো মানে ইন্টেলেকচুয়াল বাঙালিদের ঠিকে নিয়ে রাখা বুদ্ধিজীবীরা মাথায় বসে এই বাঙালির শ্রমটাকে সঠিক মূল্য দেবেন, এটা অন্য কেউ বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আমি অন্তত বিশ্বাস করি না দাদা, খুব পরিষ্কার কথা। তবে হ্যাঁ, মানে পে কমিশন যদি হয়, সেটার আমরা যেটা দাবি করেছি যে নতুন করে প্রত্যেকটা রাজ্য এখন যেভাবে চলছে, তাতে কেন্দ্রের যে পে কমিশন হয় সেই পে কমিশনটাকে মোটামুটি তারা লাগু করে। আমাদের প্রস্তাব ছিল নতুন করে পে কমিশন গঠন করে এই মানে জনগণের টাকাকে অপচয় না করে কেন্দ্রে যে পে কমিশন হবে সেটাকেই লাগু করা হোক। তা জানি না তারা কি করবেন। এই মানে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা আগে দিক না, মানে পেনশনারদের রিলিফ আর সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ। এই সপ্তম বেতন কমিশনের গল্প বাজারে দামাধরা কিছু মিডিয়াকে দিয়ে বাজারে ছড়িয়ে দিয়ে আরো তো মিসলেড করা হচ্ছে মানুষকে, তাই না? পুরো ব্যাপারটা
সেটা তো বটেই, কারণ একটা বিষয় হচ্ছে কি যে মানে প্রত্যেকটা এরা ভোটের জন্য হেন কোনো মিথ্যাকে সত্য প্রতিপন্ন করার চেষ্টা করে না, যেটা এরা পারে না। মানে যে কোনো মিথ্যাকে এরা বাজারে ছেড়ে রং টং মাখিয়ে সত্য বলে উপস্থাপন করার প্রচেষ্টা করে, এবং সেই ব্যাপারটা এদের সিদ্ধি হলো আছে। মানে এই সিদ্ধিটা এমনই যে আমরা সকলেই জানি উনি মিথ্যা কথা বলেন, তারপরেও যখন মিথ্যা কথাটা বলেন সেটাকে নিয়ে আমরা চর্চাও করি এবং সেটাকে কিছু ক্ষণের জন্য হলেও আমরা বিশ্বাস করি, এবং সেই যে বিশ্বাস করা মানুষের সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা কমও নয়। মানে এই অদ্ভুত সিদ্ধিটা কিন্তু ওনার এবং ওনার সরকারের আছে, এটাকে মেনে নিতেই হবে। তবে আমরা মানে কর্মচারীরা এতে আমার মনে হয় না যে খুব একটা কেউ উচ্ছ্বসিত হয়েছেন বলে। উনি ভেবেছিলেন যে ভোটের আগে ওনার কপালটা এতটাই খারাপ যে যেদিন বাজেট পেশ হলো সেই দিনই ডিএর রায়টা এলো, সকলেই ওই ডিএর রায় নিয়ে মেতে গেলেন। উনি যে ওই 4% দিয়ে আর পে কমিশনের মানে খুড়োর কল ঝুলিয়ে যে ডিভিডেন্ডটা নেবেন ভেবেছিলেন, সেটা আর হলো না। প্রতাপ নায়েকদের এই প্রচেষ্টাটা পুরো মাঠে মারা গেল। হুম, মানে আমার আমার যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে দেখুন, আলটিমেটলি এই লড়াইতে আপনারা জিতবেন, আপনারা জিতেছেন, সুপ্রিম কোর্টে জিতেছেন। এবার প্রশ্নটা হচ্ছে সরকার তো বুঝতে পারছে যে আলটিমেটলি দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের ওপর একটা বড় ফাইন ইম্পোজড হয়ে যেতে পারে। মানে এটা এটা আমার নিজের ধারণা, মানে এটা মানে একজন এই ডিএ কেসটা পর্যবেক্ষণ করে বুঝতে পারছি যে সরকার আবার একটা প্রতারণার ছক কষলেই মানে আলটিমেটলি উইথ ইন্টারেস্ট দেওয়ার হয়তো নির্দেশ এসে যাবে। এবং এবং মানে আরো কিছু বড় বৃহত্তর সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে। এটা স্পেকুলেশন। সেইখানে দাঁড়িয়ে নতুন করে লোককে ঠকানো, এটা এটা কি মানে মানে কি কি ধরনের চুরি আপনি বলবেন? মানে এ তো জেনেটিক্যাল চুরি, হেরিডিটারি চোর, কিংবা একদম বর্ন ক্রিমিনাল, তাদের পক্ষে এটা পোষায়। কিন্তু একটা সরকার, একটা নির্বাচিত সরকার, পছন্দের হোক অপছন্দের হোক, তারা প্রশাসনে বসে যখন এই সিচুয়েশনটা করে, তখন কোনো একটা জায়গায় মনে হয় না যে এটা এটা একটা এন্টায়ারলি ক্রিমিনাল মাইন্ডসেটের অপারেশন চলছে নবান্ন থেকে? আপনি একজন সরকারি কর্মচারী হিসেবে কিভাবে দেখবেন? হ্যাঁ, মানে আপনি যে কথাটা বললেন তার বাইরে আর অন্য কোনো শব্দ প্রয়োগ করা আর উচিত হবে বলে মনে করি না। একদম আপনার সাথে আমি একদম সহমত। হুম, মানে যে কাজটা হচ্ছে সেই আসলে কত শতাংশ বাঙালি শিক্ষিত মানুষ তারা এটাকে বুঝতে পারছেন আমি জানি না। হুম, হুম, কিন্তু এটুকুই বলার যে এদের প্রতিদিন ক্ষমতায় একটা দিনও ক্ষমতায় থাকা মানে বাংলার মস্তিষ্কের ভিতরে যে তন্ত্রীগুলো আছে তার ভিতরে রক্তক্ষরণটা তত বাড়তে থাকা। আলটিমেটলি ভেন্টিলেশনে চলে যাওয়ার পরে এই রাজ্যটাকে বাঁচানো যাবে কিনা সেটাই হচ্ছে লড়াই। এখানে কর্মচারীদের শুধু স্বার্থ জড়িত নয়, প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মানুষের, মানে এমনকি বন জঙ্গলকেও এরা শেষ করে ফেলেছে। মানে কাউকে ছাড়েনি পশ্চিমবঙ্গের, প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে হুম, মানে বনজ সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছুকে এরা ধ্বংস করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ এর বিরুদ্ধে কি অবস্থান নেবে সেটা হচ্ছে ভবিষ্যতে দেখার মতো, মানে দেখার অপেক্ষায় আমরা আছি। তবে আমরা পথে আছি এবং সপ্তম পে কমিশনকে লাগু করানোর জন্য আমরা ভবিষ্যতে পথে নামবো, এবং সেখানে দাঁড়িয়ে যাতে একই সাথে স্থায়ী কর্মচারীদের সাথে যাতে অস্থায়ী কর্মচারীদেরও মানে স্বার্থ সুরক্ষিত করা যায়, সেটা হয়তো পে কমিশনের মাধ্যমে সম্ভব নয়, কিন্তু সেটা যাতে অন্যভাবেও অন্তত করানো যায় তার জন্য আমরা প্রচেষ্টা মানে জারি থাকবে আমাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, দ্রুত সুস্থ একদম হয়ে একদম। উঠুন, খুব সাবধানে বাইক চালাবেন। আপনি এই যে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন, বহু লক্ষ লক্ষ মানুষ আপনাদের মতো মানুষের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সুস্থ থাকাটা খুব খুব জরুরি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।